কমিশন খেতেই ফ্রান্স থেকে এয়ারবাস কেনা ও স্যাটেলাইট উৎক্ষেপণের চিন্তা, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, এই সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ। খাদ্য মূল্যস্ফীতির ভয়াবহ রেকর্ড। ডিম মুরগির দামকে দুষলেন পরিকল্পনা মন্ত্রী। কর সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ প্রধানমন্ত্রীর। ছাত্রলীগের নেতাদের নির্যাতনের সত্যতা পাওয়া গেছে জানিয়েছেন ডিএমপি কমিশনার। এডিসি হারুন ও সানজিদা অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে বললেন আইজিপি। খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, তার সাথে দেখা করে বলেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে জর্জ কোর্টে আইনজীবীদের বিক্ষোভ, পুলিশের বাধা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কমিশন খেতে ফ্রান্সের কাছ থেকে 10টি এয়ারবাস কিনতে চায় সরকার, আর চুরি করতেই স্যাটেলাইট দুটি উৎক্ষেপণ করতে চায় তারা। মঙ্গলবার রাজধানীতে ডেঙ্গু সচেতনতা তৈরির কার্যক্রমে এই কথা বলেন তিনি। বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ডেঙ্গুর চাইতেও ভয়াবহ এই সরকার। জাহাঙ্গীর আকন্দের রিপোর্টে বিস্তারিত। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা তৈরিতে রাজধানী ঢাকা সহ সকল মহানগরীতে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার জনগণকে সর্বক্ষেত্রে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। একদিকে নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ খেতে পারছে না, অন্যদিকে ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলেছে। ডেঙ্গু রোধে কেনাকাটায় দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ডেঙ্গু রোগকে প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে সরকার। সরকার একটা সম্পূর্ণ ব্যর্থ সরকার। এখানে দুটো সিটি কর্পোরেশন, দুজন মেয়র আছে যারা জোর করে মেয়র নির্বাচিত হয়েছে। তারা ডেঙ্গু মশা, এডিস মশা নিধনের নামে যে ওষুধ কিনে আনে বাইরে থেকে, সেখানেও তারা চুরি করে। এদের প্রধান লক্ষ্য একটাই, চুরি করা। এই ডেঙ্গু মশার চাইতেও ভয়াবহ হচ্ছে বর্তমান এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এই জন্য আমাদেরকে একদিকে ডেঙ্গু মশা তাড়ানোর জন্য জনগণকে সচেতন করতে হবে, অন্যদিকে সর্বশক্তি নিয়োগ করে এই ভয়াবহ দানব তাদেরকে সরানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্টের সফর নিয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন, খুব ভালো কথা। আমাদের অনেক বড় মেহমান, সেই মেহমানকে খুব ভালো আপনার নাচ গান দিয়ে অনেক স্বাগত জানিয়েছেন, তাকে সম্বর্ধনা জানিয়েছেন। দেশের মানুষ এই করুণ অবস্থার মধ্যে খেতে না পেয়েও তারা একটু ভেবেছে যে কোথায় কিছু হচ্ছে। কি হলো 10টা এয়ারবাস কেনা হবে। আসল লক্ষ্য, এই এয়ারবাসে কিকব্যাক পাওয়া যায়। কিকব্যাক মানে বোঝেন? কিকব্যাক মানে হচ্ছে কমিশন। বোয়িং এ কমিশন পাওয়া যায় না, যে কারণে এখন 10টা এয়ারবাস কেনা হচ্ছে। আর কি, আর স্যাটেলাইট 2 আবার তৈরি করা হবে। এরপর ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে নয়াপল্টন স্কাউট ভবন, নাইটিঙ্গেল মোড় এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় জনগণকে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা তৈরিতে জনগণের সাথে কথা বলেন এবং তাদের সচেতন হওয়ার পরামর্শ দেন নেতারা। পরে শাহবাগ ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের নেতারা। তারা শুধু দেখাচ্ছে ফ্লাইওভার, কিন্তু এখান থেকে যে জনগণের কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা লোপাট হচ্ছে, সেইটার দিকে তাদের মনোযোগ। কিন্তু মানুষ বাঁচলো কি বললো? আজকে হাসপাতালে কোনো ঠাঁই নেই ডেঙ্গু রোগীতে। তো এদের সচেতনতা করার জন্য আমাদের এই প্রচেষ্টা। সম্পূর্ণরূপে এই সরকারের অবহেলা, দায়িত্বহীনতা এবং জনগণের প্রতি কোনো প্রকার জনদরদ না থাকার ফলে আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং যে মশক নিধন কার্যক্রম ভেঙে পড়েছে। সন্ত্রাসীদেরকে তারা বিনা ভোটে ওয়ার্ড কাউন্সিলর বানিয়েছে এবং তারা এখন রাস্তাঘাটে চাঁদাবাজি, দোকানে চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, এই ধরনের কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছে। কিন্তু জনসেবামূলক কোনো কাজে তারা কিন্তু জড়িত নাই এবং এই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপও নাই। ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। আগস্টে আরও এক দফা বেড়েছে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি।
খাদ্য উৎপাদনের মূল্যস্ফীতি 12.58% পৌঁছেছে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, মূলত ডিম মুরগির দাম বৃদ্ধি অন্যান্য সব খাদ্যপণ্যের দাম বৃদ্ধিকে প্রভাবিত করেছে, তবে নভেম্বরের মধ্যে কমে যাবে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। একনেক সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। বৈঠকে জলবায়ু খাতে ফ্রান্সের প্রতিশ্রুত $1 বিলিয়ন ডেল্টা প্ল্যানের সাথে দ্রুত সমন্বয়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। উচ্চ আদালতের কর সংক্রান্ত ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির কথাও বলেছেন তিনি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রায় 18,067 কোটি টাকা ব্যয়ে 19টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন 12,000 কোটি টাকা এবং বাকি অংশ বৈদেশিক ও সংস্থার নিজস্ব অর্থায়ন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, জলবায়ু তহবিলের জন্য $1 বিলিয়ন পাওয়া যাবে। এ অর্থ দ্রুত সময়ের মধ্যে ডেল্টা প্ল্যানের সাথে সমন্বয়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুন্দরবনকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনাও দিয়েছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। জলবায়ু পরিবর্তন খাতে মাননীয় প্রধানমন্ত্রী জানালেন $1 বিলিয়ন পাওয়ার প্রতিশ্রুতি প্রেসিডেন্ট মাক্রোর সঙ্গে আলোচনায় এটা এসছে। কারণ প্যারিস অ্যাকর্ড আপনারা জানেন জলবায়ু সম্বন্ধে তাদের উচ্চ ভূমিকা, তো এইটার সম্বন্ধে তিনি আমাদের জানলেন এবং এই সূত্রে বললেন আমাদের ডেল্টা প্ল্যানের সঙ্গে যেন আমাদের বন মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয় তাদের প্রকল্প যেগুলো নেবে জলবায়ু ফান্ড থেকে, এই $1 বিলিয়ন ফান্ড থেকে, তারা যেন আমাদের ডেল্টা প্ল্যানের সঙ্গে এটা সমন্বয় করে। পরিকল্পনা মন্ত্রী জানান, আগস্টে মূল্যস্ফীতি বেড়েছে, আর এক্ষেত্রে সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। অবশ্যই মূল্যস্ফীতি একটু বেড়েছে, এইটা নিয়ে আমাদের নজরে আছে। আমরা এটাকে অ্যাড্রেস করার চেষ্টা যেভাবে করে আসছি করব। আগস্টে বাড়ার প্রধান নায়ক ছিল ডিম মুরগি উভয়ের মূল্য এত বৃদ্ধি পেয়েছিল যে এটা অন্যান্য খাদ্যদ্রব্যের মূল্যের উপরে প্রভাব বিস্তার করেছিল, ফলে সার্বিক মূল্যস্ফীতির উপরে চলে গিয়েছিল। অনেকগুলো ক্ষেত্রে আমরা যে ট্যাক্সগুলো আরোপ করতো আমদানির ক্ষেত্রে, সেগুলো কমানোর অর্থ হলো যাতে মূল্যের এটার প্রভাব পড়ে। এই মূল্যস্ফীতি কমানোর জন্য আমাদের যে ইন্টারেস্ট ক্যাপ ছিল 9.6, এই ক্যাপটি কিন্তু এখন আর কার্যকর নেই। বেশ কয়েক মাস আগেই কনজিউমার লোন 10-12% ইয়ে করতে পারবে, ইন্টারেস্ট নিতে পারবে। আর যেটা করা হয়েছে মূল্যস্ফীতি কমানোর জন্য আমাদের সাপ্লাই সাইডটা যাতে আরো সক্রিয় হয়, যাতে দরদাম কমে, সেই কারণে কিন্তু কৃষিক্ষেত্রের সামগ্রিক ভর্তুকি কমানো হয়নি, বাড়ানো হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, একনেক বৈঠকে পানি চলাচল বাধামুক্ত রাখতে রাস্তা নির্মাণকালে প্রয়োজনীয় কালভার্ট স্থাপনের নির্দেশনাও দিয়েছেন সরকার প্রধান। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, তদন্ত কমিটি রিপোর্ট দিলে কার কতটুকু দোষ সেটি জানা যাবে। এডিসি হারুনকে মারধর করা হয়েছে কিনা এটি তদন্তেই বেরিয়ে আসবে। মঙ্গলবার বিএসএমএমইউতে ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে এই কথা বলেন তিনি। এ সময় দোষী পুলিশ সদস্যদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। এডিসি হারুনের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাইমকে দেখতে মঙ্গলবার দুপুরে হাসপাতালে যান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এ সময় তিনি নাইমের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। পরে ডিএমপি কমিশনার বলেন, ছাত্রলীগের নেতাদের নির্যাতনের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় এডিসি হারুন ও ইন্সপেক্টর মোস্তফার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত কমিটির কাজ শেষ হওয়ার পূর্বে আমরা প্রাথমিকভাবে যে দুইজন অফিসারকে আইডেন্টিফাই করতে পেরেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার পরে আমরা তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা সহ অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলো গ্রহণ করি। এই মুহূর্তে কার কতটুকু দোষ, কে এখানে গিয়েছে না গিয়েছে এটা তো বলা যাচ্ছে না। আমরা আপাতত দৃষ্টিতে দেখছি যে একজন ছাত্রকে থানার ভিতরে মারধর করাটা বেআইনি, এই জন্য তাৎক্ষণিকভাবে আমরা ওইটুকু অ্যাকশন নিয়েছি। এর মধ্যে যদি আরও তদন্ত অন্য কোনো বিষয় আসে সেগুলো অ্যাড্রেস করব। এ সময় ছাত্রলীগ সভাপতি বলেন, এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থার প্রত্যাশা তাদের। তদন্ত কমিটির রিপোর্টের আলোকে বিভাগীয় যে বিধিবিধানগুলো রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রবিধান অনুযায়ী সে অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। ছাত্রলীগ নেতা নাইমের শারীরিক অবস্থার ব্যাপারে কথা বলেন চিকিৎসক। শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, তবে তার নাকের
হাড় ভেঙে যাওয়ার কারণে তার একটু অপারেশনের প্রয়োজন হবে। নাকের হাড় ভিতরে ফোলা থাকার কারণে, এটাকে আমরা ইডিমা বলি, এই ইডিমা থাকার কারণে আজকে অপারেশনটা কয়েকদিন বিলম্বিত হবে, হয়তো আগামী 5-6 দিন পরে এই অপারেশনটা করা হবে। সপ্তাহখানেক পরে নাইমকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হতে পারে বলেও চিকিৎসক জানান। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সাময়িক বরখাস্ত এডিসি হারুনুর রশিদের উপর প্রথমে হামলা হয়েছে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এই ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য তার। তবে ডিএমপি কমিশনার বলেছেন ডিবি প্রধানের বক্তব্য তার ব্যক্তিগত। সাময়িক বরখাস্ত এডিসি হারুনকে রংপুর রেঞ্জে যুক্ত করা হয়েছে। একেবারে প্রাথমিক তদন্তে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের এডিসি হারুন এবং আমাদের ইন্সপেক্টর মোস্তফা দুইজন ব্যক্তি বাড়াবাড়ি করছে, আইনের ব্যত্যয় ঘটছে, তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। তারপর আমি একটা তদন্ত কমিটি করে দিয়েছি। এই তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার পরে আমাদের অফিসারদের কার কতটুকু দোষ, তাই সেই অনুসারে আমরা বিভাগীয় ব্যবস্থা সহ অন্যান্য কোনো ব্যবস্থা নেওয়ার থাকলে আমরা পুলিশ সদর দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সুপারিশ সহকারে প্রেরণ করব। তদন্ত কমিটি রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমি বলতে পারবো না। এখন হারুন এই তথ্য কোথায় পাইলে এটা হারুন বলতে পারবে না। আমি সানজিদার সাথে কথা বলি নাই, সানজিদা এই ধরনের স্টেটমেন্ট দিলে ঠিক করে নাই, কারণ কমিশনের অনুমতি ছাড়া সেইভাবে স্টেটমেন্ট দিতে পারে না। যারা এই ঘটনার সাথে সূত্রপাতের সময় যারা জড়িত, তিনিও তো একজন সরকারি কর্মকর্তা এবং উনি আমাদের পুলিশের উপর হচ্ছে প্রথম হামলাটা সেই করেছে। সে তো ইচ্ছা করলে পারত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বা কাউকে অবহিত করতে, সেটা বা তারও কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকতে ছিল তাকেও জানাতে পারত। সেটা না করে এসে একটা হাসপাতালের ভিতরে অসংখ্য মানুষের সামনে একজন পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধাওয়া করা, তার চশমা ভেঙে ফেলা, তার উপর আঘাত করা, এটা সঠিক করেছে কিনা আমি জানি না, তবে এটা তদন্ত হওয়া উচিত। অন্যদিকে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় এডিসি হারুন ও এডিসি সানজিদা কোনো অভিযোগ দিলে তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। মঙ্গলবার বিকেলে রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আইনজ্ঞ মানুষ, বিজ্ঞ আইনজীবীদের কাছে আমরা আরো দায়িত্বশীল আচরণ আশা করেছিলাম। আমরা যে যারা এর সাথে জড়িত ভিডিও ফুটেজ দেখে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ। এই অভিযোগের বিষয়টা তারা যদি কোনো অভিযোগ আকারে আমাদেরকে দেয়, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিব, তারা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে। আর আমরা তদন্ত কমিটি আর আমরা আমাদের বিষয়ে যে যারা আছে এদের বিষয়ে আমরা তদন্ত কমিটি গঠন করেছি এবং এই তদন্ত কমিটির ফাইন্ডিংসের আলোকে আমরা আমাদের অফিসার যারা আছে তাদের বিরুদ্ধে বা যে ব্যবস্থা নেওয়া দরকার এটা আমরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন। এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে বিএনপি নেত্রী একমত বলেও জানান তারা। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কথা বলার মতো অবস্থায় নেই। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি তাকে জানানো হয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশে সব চিকিৎসা তাকে দেয়া হয়েছে, তবে লিভার ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে নেয়া বেগম জিয়াকে বাঁচিয়ে রাখার জন্য জরুরি। বেগম জিয়া কারাবন্দী থাকলেও চিকিৎসা পাওয়াটা তার অধিকার। গত 9 আগস্ট থেকে শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরাই বাইরের সার্বিক অবস্থা বলেছি, আমরা যা করছি এটা বলেছি, আমরা যে আন্দোলন করছি এক দফার আন্দোলন, এবং আমরা সামনের মাস থেকে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব, সব সম্পর্কেই বলেছেন। আপনারা বাইরে যারা যারা আছেন সবাই মিলে করেন, আমি আপনাদের দেখতে চাই আপনারা আন্দোলন করছেন। এই আন্দোলন তো করতে হবে, আন্দোলনের প্রতি তার সমর্থন আছে। উনি নিজে বলেছিলেন এখন সরকার একটা নির্বাচনী জাল বেছাবার চেষ্টা করছে যাতে এই নির্বাচনী বৈতরণী পার হতে পারে। আমাদের এই নির্বাচনে পা দেওয়া চলবে না, এটা উনি দৃঢ়ভাবে সমর্থন করে বলেছেন। কোনো অবস্থাতেই এই সরকারের অধীনে কোনো নির্বাচন করা যাবে না।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইসব কথা জানান তিনি। বলেন, বাংলাদেশের সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। মঙ্গলবার বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পঞ্চম কৌশলগত সংলাপ শেষে এই কথা জানান পররাষ্ট্র সচিব। যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টনের সাথে 3 ঘণ্টারও বেশি সময়ের সংলাপে ঢাকার পক্ষ থেকে বন্দি বিনিময় ও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স MLA বিষয়ে জোর দেওয়া হয়েছে। বাংলাদেশের আগামী নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছে লন্ডন। এছাড়াও জলবায়ু পরিবর্তন, দক্ষ অভিবাসন, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশে যে সুযোগ দেয় এবং যৌথ সহযোগিতা ও বৈশ্বিক ভূ রাজনীতি নিয়েও আলাপ করে দুই দেশ। আমাদের জানা মতে উনি রাজনৈতিক আশ্রয়ের ইয়েতে আছেন এবং আমাদের সাথে ওদের যে সমস্ত লিগ্যাল মেকানিজমগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, তারপরে ডিপোর্টেশন বা এক্সট্রাডিশনের এই বিষয়গুলো আমাদের বিভিন্ন সংস্থার মধ্যে আলাপ আলোচনা চলছে। তবে আমরা আজকে বেশি আলোচনা করেছি যে ওইখানে যারা রেগুলার যারা যাচ্ছেন কিন্তু তারা আসছেন না সময় মতো, বা ইউরোপের অন্যান্য দেশ থেকে হয়তো ঢুকে পড়ছেন, সেখানে অবৈধ হয়ে যাচ্ছেন, সেই ব্যাপারেই আলোচনাটা বেশি হয়েছে। আর অন্যান্য লিগ্যাল মেকানিজমগুলোকে মাধ্যমে আমাদের যদি কোনো কনভিক্টেড আসামি, সেটা যুক্তরাজ্যেরও হতে পারে আমাদের দেশে বা আমাদের দেশেরও হতে পারে, সেখানে তাদের ব্যাপারে আরও যাতে ইজিলি। সামনে এমন অবস্থা হবে যুক্তরাষ্ট্র ডেকে নিয়ে ভিসা দেবে বাংলাদেশিদের, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। তাই যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে দেশের বেশিরভাগ মানুষ চিন্তিত নয় বলেও মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনের প্রশংসা করেছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ইমরুল কায়েসের রিপোর্ট। স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেন, স্মার্ট বাংলাদেশ করতে হলে সোনার মানুষ গড়তে হবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে চিন্তা না করার পরামর্শ তার। আমার অধিকাংশ লোকজন ওই ভিসা টিসাতে নিয়ে খুব চিন্তিত না। অনলি ভেরি ফিউ পিপুল আর ইন্টারেস্টিং কোন দেশে যাবে না। আমি যেটা করতে চাই যে আগামীতে আমাকে ভিসা দিবে ডেকে নিয়ে, বাট উই ক্যানট অ্যাচিভ ইট আনলেস উই আর স্ট্রং এনাফ, উই আর ডেভেলপড এনাফ, বুঝছেন? আর ওর কি করলো না করলো ওটাকে জিজ্ঞেস করে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। উল্লেখ করেন, শেখ হাসিনার সাথে সাক্ষাতে জো বাইডেনের বাংলাদেশের উন্নয়নের প্রশংসার কথাও। খুব ভালো ভালো কথা হয়েছে, ওনার সাথে আলাপ হয়েছে অনেকক্ষণ। মাননীয় প্রধানমন্ত্রী আলাপ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমার বাবা মা আমি হারিয়েছি, আমার ভাইদের আমি হারিয়েছি, আমার পরিবারের লোকজনদের হারিয়েছি। এখন বাংলাদেশের জনগণই আমার পরিবার, এরাই আমার পরিবার। এদের মুখে দুবেলা ভাত, এদের জীবনমানের উন্নয়নের জন্যে আমি কাজ করছি। আমার একটাই জীবনের কাম্য মানুষের, আমার দেশবাসীর মঙ্গল করা। নগুলো নিয়ে কোনো আলাপ। উনি বলেছেন যে আই নো ইট, আপনার যে অ্যাচিভমেন্ট ইজ ভেরি ইমপ্রেসিভ। নির্বাচনে সরকার কোনো চাপে নেই বলে আবারও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। আমরা কখনো চাপের মুখে ছিলাম না। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। রাজবাড়ীতে বালির চাতালে কাজ করার সময় বালির স্তূপ ভেঙে চাপা পড়ে 3 জনের মৃত্যু হয়েছে। গতকাল রাত 10টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জৌকুড়া ঘাট এলাকায় জনৈক সিদ্দিকের বাড়ির পাশে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালির চাতাল। ওই চাতাল থেকে নিয়মিত বালি বিক্রয় করা হয়। মঙ্গলবার রাতে বালির চাতালের ওপর থেকে ভেকু দিয়ে 10 চাকার একটি ট্রাক বালি ভর্তি করা হয়। ট্রাকে বালি ভর্তি করা শেষে বালির চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, ভেকু চালক মারুফ ও ট্রাক চালক ইমরান ট্রাকের চাকার নিচে আটকে থাকা বালি সরানোর কাজ করছিল। সে সময় হঠাৎ করে এই বালির স্তূপ ভেঙে তাদের উপরে পড়ে। এতে বালু চাপায় ঘটনাস্থলেই মারা যান তারা। ডিম এবং ডাবের পর এবার আলুর সর্বোচ্চ দামের ব্যাপারে ধারণা দিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কৃত্রিম সংকট দেখিয়ে কারসাজির মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে জেনেও কেজি প্রতি সর্বোচ্চ 35 টাকা আলুর দাম ধরে দিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক AHM শফিকুজ্জামান। মঙ্গলবার পাইকারি ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজ মালিকদের সঙ্গে বৈঠকে তিনি জানিয়েছেন, আলুর দামে
সেঞ্চুরি ছাড়িয়ে যাওয়া অস্বাভাবিক। যদিও ব্যবসায়ীদের দাবি, বৃষ্টি ও বন্যার মতো দুর্যোগ এবং অন্যান্য শাকসবজির দাম বাড়ায় আলুর দরও বেড়েছে। হিমাগারের মালিকরা জানিয়েছেন, ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজ থেকে আলু খালাস কমিয়ে দেয়ায় দাম বেড়েছে। মাত্র 12 থেকে 13 টাকায় কিনে হিমাগারে মজুত করা আলু সরকারকে বিব্রত করতেই অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে। এসব শুনে জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান, পাকা রসিদ ছাড়া আলু বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ থেকে সমন্বিত মনিটরিং জোরদার হলে আলুর দাম 35 টাকায় নেমে আসবে এমন আশা তার। এবারে খেলার সংবাদ। এশিয়া কাপ টানা 2 জয়ে সবার আগে ফাইনালের টিকিট কাটল ভারত। মঙ্গলবার সুপার 4-এর দ্বিতীয় ম্যাচে তারা 41 রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। প্রেমাদাসা স্টেডিয়ামে আগের ম্যাচে 350-এরও বেশি রান করা ভারত এই ম্যাচে অল আউট হয়ে গেছে 213 রানে। লো স্কোরিং ম্যাচে জ্বলে উঠেছেন ভারতের বোলাররাও। শ্রীলঙ্কাকে অল আউট করেছে 170 রানে। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। ক্রিকেটটা এমনই নদীর মতো, কখনো জোয়ার আবার কখনো ভাটার টান, 22 গজ কখনো রান ফোয়ারা আবার কখনো রুক্ষ প্রান্তর। এই প্রেমাদাসাতেই আগের ম্যাচে ভারতের 2 ব্যাটার করেছেন সেঞ্চুরি, দুজনের 50। পরের দিনই বিপরীত চিত্র, তেরাঙ্গা অল আউট 213 রানে। তবে বোলাররা আগের দিনের মতোই ছিল বিধ্বংসী। তাই পাকিস্তানের পর লঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত। টানা 3 দিন মাঠে রোহিত শর্মার দল, যদিও তৃতীয় দিনে প্রতিপক্ষ ভিন্ন শ্রীলঙ্কা। তবে শুরুটা ভারতের একই রকম, ব্যাটিংয়ে নেমে সাবলীল রোহিত গিল। 80 রানের বিধ্বংসী জুটি। শুভমান আউট হয়েছেন দ্রুত। রোহিত যেন ফিরে পেলেন হারানো ছন্দ। দেখতে দেখতে টানা তৃতীয় হাফ সেঞ্চুরি, ছন্দপতন এরপরই ভেলালাগের ভেলকি। ঘূর্ণিবিষে নীল ভারতের টপ অর্ডার। কোহলি, রোহিত সহ প্রথম 4 শিকারী তার। ফিরে এসে পেয়েছেন 5 উইকেটের ফাইফার। কিছুটা সময় রাহুল ঈশানের লড়াই, শুরু আসালঙ্কার ঘূর্ণিতাণ্ডব। একে একে নীল জার্সিদের সাজঘরে ফেরার মিছিল। আসালঙ্কার 4 শিকার, ভারত অল আউট 213 রানে। অল্প পুঁজি, তবে ভারতের বোলারদের কাছে যথেষ্ট। শুরু থেকেই পেস স্পিন, সারসী আক্রমণ। স্কোরবোর্ডে 100 আগেই ড্রেসিং রুমে 6 লঙ্কান। ধনঞ্জয়া ও ভেলালাগের দলকে আবারও জয়ে ফেরানোর চেষ্টা। 63 রানের জুটি 7ম উইকেটে। একটু একটু করে সিংহের গর্জন উঠছে প্রেমাদাসায়, কিন্তু গলায় জোর তোলার আগেই বিদায় ধনঞ্জয়ার। বল হাতে নায়ক, ব্যাটে শৌর্যবীর্যের প্রতীক ভেলালাগে। তারপরও সঙ্গীহীন, ঝাপসা চোখে দেখলেন দলের পরাজয়। 4 শিকার কুলদীপের। শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচটাকে সেমিফাইনাল বানিয়ে শিরোপার পথে রোহিতের দল। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। কমিশন খেতেই ফ্রান্স থেকে এয়ারবাস কেনা ও স্যাটেলাইট উৎক্ষেপণের চিন্তা, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, এই সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ। খাদ্য মূল্যস্ফীতির ভয়াবহ রেকর্ড। ডিম মুরগির দামকে দুষলেন পরিকল্পনা মন্ত্রী। কর সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ প্রধানমন্ত্রীর। ছাত্রলীগের নেতাদের নির্যাতনের সত্যতা পাওয়া গেছে, জানিয়েছেন ডিএমপি কমিশনার। এডিসি হারুন ও সানজিদা অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে, বললেন আইজিপি। খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, তার সাথে দেখা করে বলেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে জজ কোর্টে আইনজীবীদের বিক্ষোভ, পুলিশের বাধা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।